আমি যখন ফরিদপুর রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ছিলাম তখন আমার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। আমি গ্রামের দরিদ্র এক কৃষকের সন্তান ছিলাম। আমার নাম রুমা। আমি সরকারি রাজেন্দ্র কলেজে যখন চান্স পাই তখন বাবাকে বলি গ্রাম থেকে সেখানে গিয়ে ক্লাস করা কোনোভাবেই সম্ভব নয়, আমার সেখানে থেকে হয়তো ক্লাস করতে হবে। শুরুতে বাবা বলেছিল সেখানে গিয়ে থাকার যে খরচ সেটা তো আমি বহন করতে পারবো না। নতুন নতুন এসে তখন হোস্টেলে উঠেছিলাম। হোস্টেলের পরিবেশ খুবই অদ্ভুত। এখানে যেরকমভাবে কলেজ কর্তৃপক্ষ থাকতে বলে ঠিক সেরকমভাবেই থাকতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানের পরিবেশটা খুবই অদ্ভুত ছিল, যেমন খাবার দাবার, পড়াশোনা আর সিনিয়রদের কথা শোনা লাগতো, যার কারণে এখানে কেমন যেন আমার মন লাগতো না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি সবসময় স্বাধীন ছিলাম। আমি কারো অধীনে থেকে এরকমভাবে কখনো কিছু করিনি, কিন্তু এখানে থেকে কেমন যেন পরিবেশটা একটু আওলা ঝালা লাগছিল। যাই হোক, প্রথম 2-3 মাস আমি এখানে এরকমভাবে কষ্টমষ্ট করে থাকি, কারণ হচ্ছে বাইরে যদি আমি থাকতে চাই সেই ক্ষেত্রে আমাকে বেশি টাকা খরচ করতে হবে, আর সিঙ্গেল রুম পাওয়াও কষ্টকর। আমি ভেবেছিলাম 2-3 জন রুমমেট গুছিয়ে তারপর একটার সিঙ্গেল রুমে উঠে যাবো এবং একা একা থাকবো। আমার কেমন যেন এরকম একটা রুমে থাকতে ভালো লাগছিল না, যেখানে সবসময় শোরগোল থাকে, পড়াশোনা করা যায় না। আর হোস্টেলের বিষয়টা কেমন সেটা যারা থেকেছেন তারা ভালো মতোই বুঝতে পারবেন। আমি হোস্টেল থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম, আর প্রথম মাসে গিয়ে আমি একটা টিউশনি জোগাড় করে ফেলেছিলাম, আর 2-3 মাসের মধ্যে আরও 3-4টা টিউশনি জোগাড় করে ফেললাম। মোটামুটি আমার কলেজের সমস্ত ফিস, বাড়িতে কিছু টাকা পাঠানো সহ সারা মাসের হাত খরচ এবং খাওয়া দাওয়ার টাকা সব কিছু ভালোভাবেই হয়ে যেতে লাগলো, কারণ 5-6টা টিউশনি করানো মানে বেশ কিছু টাকা, আর এই টাকা দিয়ে আমার টুকটাক ভালো মতোই চলে যাবে। আমি ভেবেছিলাম আমার কোনো বান্ধবীদেরকে নিয়ে হয়তো বাইরের কোনো বাসায় থাকবো, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ হচ্ছে বান্ধবীরা কেউই বাইরে যেতে রাজি হলেন না। আর আমার তেমন কারোর সঙ্গে ওরকমভাবে পরিচিতও নেই যে যার সঙ্গে আমি রুম শেয়ার করে থাকবো। আর আমার কেমন যেন কারোর সঙ্গে মিশতেও খুব একটা ভালো লাগে না। অনেকেই দেখি যে এখানে আসার সঙ্গে সঙ্গে অনেকে নিয়ে ঘোরে, অনেকের সঙ্গে মেলামেশা করে, কিন্তু আমি কেমন যেন খুব বাছাই যাচাই করে বন্ধু নির্বাচন করি। যাই হোক, বাসা খুঁজতে বেরিয়ে গেলাম। সারা ফরিদপুর শহর ঘুরেও কোথাও বাসা সেরকমভাবে পেলাম না যেখানে কিনা মেয়ে ব্যাচেলার ভাড়া দেয়। ব্যাচেলারদের আসলে খুব বেশি একটা ভাড়া দিতে চায় না। ক্লান্ত হয়ে বাড়ির দিকেই আসার সিদ্ধান্ত নিলাম, কারণ হচ্ছে গিয়ে এরকমভাবে খুঁজলে তো আর পাওয়া যাবে না। প্রায় 10-15 দিন যাবৎ আমি এরকমভাবে বাসা খুঁজছি। সারা শহর জুড়ে বাসা খোঁজা হয়ে গিয়েছে। ঝিলটুলের এদিকে খুঁজেছি, কলেজের আশেপাশে খুঁজেছি, তারপর টেপাখোলার ওদিক দিয়ে খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু আসলে কোথাও পাওয়া যাচ্ছিল না। আমার মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল। যাই হোক, ওই দিন আসার পথে একটা বিলবোর্ড দেখলাম যে ছাত্রী খুঁজছে টিউশনি পড়ানোর জন্য। তো আমি সেই নাম্বারে ফোন দিয়ে তাদের বাড়িতে গেলাম। তাদের বিল্ডিংটা বেশ খানিকটা পুরনো, গলির শেষ মাথার একদম বাড়িটা, পাশেই ছোট্ট একটা খাল, এবং এই গলিতে তেমন বড় কোনো বিল্ডিং নেই বা ঘরও নেই। দেখে বোঝা যাচ্ছে 4তলা বিল্ডিংয়ের বেশিরভাগই পরিত্যক্ত অবস্থায় আছে। মানে এই বিল্ডিংটা 4টায় ভাড়া হয়েছে, তবে দেখতে একদম পুরাতন বিল্ডিংয়ের মতো, অনেক আগে তৈরি করা। আমি সেই বিল্ডিংয়ের উপরে উঠে গেলাম। 3 তলায় উঠে কলিং বেল দিলাম। ভেতর থেকে এক আপা দরজা খুলে দিল। তিনি বললেন, ভালো মতো পড়াতে হবে কিন্তু, সব সাবজেক্ট যদি পড়াতে পারেন তাহলেই রাখবো। তিনি আমার কিছু টেস্ট নিলেন। আমি টেস্টে সম্পূর্ণভাবে উত্তীর্ণ হলাম। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, কালকে থেকেই তাহলে পড়ানো শুরু করেন আপনি। আর এখানে বেতনটা একটু বেশি ছিল, কলেজ থেকে একটু দূরে হলেও এই বেতনে এখানে কাজ করলে পোষাবে। বেশ ভালো বেতনই দিয়েছিল, অন্যান্য জায়গা করি তার থেকে প্রায় ডাবলেরও বেশি। আর 2 জন পড়াতে হবে, তার মানে অনেক টাকা বেতন। এই বেতন দিয়ে আমার আরও বেশি চলে যাবে বাড়িতে এবং বেশি টাকা পাঠাতে পারবো। সাধারণত ফরিদপুর শহরে এত বেতন দিয়ে কেউ ছেলে মেয়ে পড়ায় না, তবে আমাকে কেন দিল সেটা বুঝতে পারছি না। তবে এই বিল্ডিংটা ওনাদের, সেটাই ওনারা জানালো। আর ওনাদের নাকি আরও কয়েকটা বিল্ডিং আছে, বেশ বড়লোকই দেখে মনে হলো। বাড়ির বাইরেটা যেরকম ছিমছাম, ভেতরটা বেশ ভালোই। আমি 2 দিন পড়ালাম সেখানে। 3য় দিনের মাথায় তাকে সমস্যার কথা জানালাম যে কলেজ হোস্টেলে আমি থাকতে পারছি না, কেমন যেন অদ্ভুত লাগে। তখন তিনি জানালেন, আরে তুমি তো চাইলে আমাদের এই বিল্ডিংয়ের চিলেকোঠায় একটা ঘর আছে, সেই ঘরেই থাকতে পারো। আমি বললাম, সত্যি কোনো সমস্যা হবে না তো? তিনি বললেন, না না, তেমন কোনো সমস্যা নেই, তবে চিলেকোঠার ঘরটা অনেক বছর যাবতই খালি পড়ে আছে। একটা রুম আছে, আর পুরো ছাদ তো তুমিই থাকতেই পারবা।
আশা করি সমস্যা হবে না। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তা আপা কত টাকা ভাড়া দিতে হবে? তিনি বললেন কি যে, আরে তুমি কি মজা করছো নাকি আমার সঙ্গে? ভাড়া দিতে হবে কিসের জন্য? তুমি এখানে থাকলে বরঞ্চ আরও সুবিধা হবে। এই যে এখান থেকে পড়াতে পড়াতে যে রাত 7টা 8টা বেজে যায় অনেক দিন, যেতে যেতে তো তোমার সময় লাগে তাই না? সে তো তুমি এখানে থাকলে ওদেরকে এভাবে পড়াতে পারবা, সমস্যা নেই, তুমি টাকা দেওয়া লাগবে না। তুমি তাহলে কালকে থেকে শিফট হয়ে যাও। আমি কথাটা শুনে বেশ খানিকটা খুশি হলাম। আসলে তারা বেশ ভালো প্রকৃতির মানুষ। আর চিলেকোঠার রুমটা আমি দেখে আসলাম, দেখতে খুবই অদ্ভুত। এখান থেকে পাশের খালটা খুব সুন্দরভাবে দেখা যায়, আর চারিপাশের শহরটাও খুব অসাধারণভাবে দেখা যায়। একটা প্রকৃতির ঘেরা চমৎকার শহর। আমি চিলেকোঠার রুমটা দেখে বেশ খানিকটা পছন্দ হলো, আসলে খুবই অসাধারণ। আমি যখন গেটটা খুলে ভেতরে ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গেই একটা বিড়াল লাফ দিয়ে নিচে নামলো। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। বিড়ালটার গায়ের রং সম্পূর্ণ কালো। পেছনে আমার আপা দাঁড়িয়েই ছিল। তিনি বললেন কি যে, দেখো দেখো, আমি আসলে অনেক দিন ধরে খুলি না তো, এটা একটা সময় স্টোররুম হিসেবে ব্যবহার করতাম, পরবর্তীতে এটা খালি করে ফেলা হয়েছে। আর এখানে তেমন কিছু নেই, ওই দু একটা আসবাবপত্র ছাড়া। এগুলো সরিয়ে নিয়ে ফেলা হবে, সমস্যা নেই। আমি আব্দুলকে বলবো পরিষ্কার করে রাখবে, ঠিক আছে? তুমি তাহলে তোমার মালসামানে নিয়ে কালকে শিফট হয়ে যাও। আমি অনেক খুশি ছিলাম ওই দিন, কারণ হচ্ছে আমার জন্য এটা সোনায় সোহাগা ব্যাপার। একে তো এখান থেকে 12,000 টাকার মতো বেতন পাচ্ছি, আর সব মিলিয়ে যদি এরকম একটা চিলেকোঠার বাসা ভাড়া পাওয়া যায়, মানে একদম ফ্রিতে, তাহলে তো একদম সোনায় সোহাগা ব্যাপার। এই শহরে অনেক জায়গা খুঁজেছি, হয়তো ভাড়া বেশি চাই, আর না হলে মনের মতো বাসা পাওয়া যায় না। এই প্রথম মনের মতো একটা বাসা পেলাম, যেখানটা থেকে পাশে খালটাও দেখা যাবে, আর মানে একদম আমার ড্রিম বাসা বলা যেতে পারে। চিলেকোঠায় থাকা যে আমার কত শখ ছিল, আর যেহেতু একা থাকবো সেহেতু আমার কোনো প্যারা নেই। তারপর আমি আমার যে মালসামানা ছিল সেই মালসামানা নিয়ে উঠে আসলাম ওই রুমে। এসে পুরো রুমটা পরিষ্কার করলাম, একদম চকচকে ঝকঝকে করে ফেললাম। আমার আবার টুকটাক ছাদ বাগানের শখ আছে। আমার মনে হয় যে 4 বছর যদি আমি এইখানে পড়াশোনা করতে পারি, তাহলে 4 বছরই এই বিল্ডিংয়ে থেকে যাব। আপা ভাড়া নিক বা না নিক, তবে তিনি যদি চলে যেতে বলেন সেটার কথা আলাদা। আমি আপাকে ধন্যবাদ দিলাম। আপা আমার সম্পর্কে সব কিছুই জানে, আমি সব কিছুই বলেছি, সেজন্য হয়তো একটু সহানুভূতি দেখালো। তবুও তাদের বাচ্চাদেরকে তো আর ফ্রিতে পড়াচ্ছি না, এই জন্যই হয়তো তিনি রেখেছেন যে তাদের বাচ্চাদেরকে একটু বেশি পড়াতে পারবো। তা না হলে কি আর নিজেদের ঘর কেউ ফ্রিতে দিয়ে দেয়? যাই হোক, আমার দিন বেশ ভালোই কাটছিল। আর বাসায় কিছু আসবাবপত্র কেনার ছিল, প্রথম মাসের বেতন পেয়ে সেই আসবাবপত্রগুলো কিনে ফেললাম। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, এই বাসায় ওঠার পর থেকেই বাসার আশেপাশে আমি অদ্ভুত রকমের একটা ঘ্রাণ পাই, একটা পারফিউমের ঘ্রাণ। এরকম ঘ্রাণ আমি কেন পাই সেটা বুঝতে পারছি না। কোনো ফুলের ঘ্রাণ হবে নাকি অন্য কিছু, খুবই অদ্ভুত রকমের ঘ্রাণ। আর ঘ্রাণটা বিশেষ করে রাতের বেলা আসে, যেটা কিনা আরও বেশি অবাক করে দেয় আমাকে। মাঝে মধ্যেই আমার রাতের বেলা ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস আছে। ঘুম ভেঙে একটু মোবাইল টিপাটিপি করে আবার ঘুমিয়ে যেতাম, কিন্তু এইখানে আসার পর আমার কেমন যেন রাত্রে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতো না। আমি আশেপাশে ওই সুঘ্রাণটা পেতাম, সারা দিনে কিন্তু কখনোই ওই সুঘ্রাণটা পাই না, কিন্তু কেন যেন অদ্ভুতভাবে রাত হলেই 12:30টার পরে বা 1টার পরে এই ঘ্রাণটা আমি পেতাম, এবং প্রত্যেক দিন নিয়ম করে আমার ঘুম ভেঙে যেত। ওই যে প্রথম দিন যে বিড়ালটা দেখলাম, সেই বিড়ালটা দেখতেও আসলে খুবই অদ্ভুত ছিল। যাই হোক, এরকম আমার ভালোই কাটছিল, খুব বেশি সমস্যা হচ্ছিল না সেখানে। আর বাহিরে তো একা থাকার অভ্যাস আমার আছে, সেহেতু ভয়ও খুব একটা পেতাম না। তবে ভয় পেতাম না যে এটা ভুল কথা, ভয় পেলে পুরোপুরিভাবে ভয়হীন ছিলাম না, সামান্য একটু ভয় লাগতো। যাই হোক, এরকম আমার দিন খুব ভালোই কাটছিল। একদিন রাত্রে টিউশন থেকে ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গেল, 9টা 9:30 বেজে গেল। এর কারণ সেদিন বৃষ্টি ছিল। বৃষ্টির দিনে তো ভিজে পুড়ে বের হতে পারি না, পরের দিন ছিল পরীক্ষা। এখন যদি ভিজে পুড়ে বের হই, আমার আবার অ্যালার্জির ধার আছে, যে কোনো সময় সর্দি অ্যালার্জি লেগে গেলে একদম বিশ্রীকাণ্ড হয়ে যাবে। আমি প্রায় রাত 10টা বাজে সেই বাসা থেকে বের হলাম, আর মফস্বল শহরের রাত 10টা মানে বেশ খানিকটা রাত। আমি বাসার দিকে ফিরছি, একটা অন্ধকার গলি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর বেশিরভাগ শহর গলিতে গলিতেই ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলছে না, খুবই টিপ টিপ করে জ্বলছে, যাতে আলো দেখা যাচ্ছে না। খানিকটা দূরে যাওয়ার পরে গলির মোড়ে 3টা ছেলে আমাকে ফলো করা শুরু করলো। আমার আবার এইসব বিষয়ে খুব বেশি ভয় লাগে। এইসব এলাকার বখাটে ছেলেপেলেরা সুন্দরী মেয়ে দেখলেই তাকে ধরে নিয়ে রেপ করার চেষ্টা করে এবং তার জীবনটা নষ্ট করে ফেলে, এমনটা অনেক দেখেছি আমি। আমার জীবনে এসব ঘটনা অনেক শুনেছি এবং দেখেছিও। আমার মনটার মধ্যে ভয় ঢুকে গেল।
ছেলেগুলো আমার পিছু পিছু আসা শুরু করলো। আমার বাসার গলি এখান থেকে আরও 7-8 গলি সামনে। আর কোনো রিক্সাও পাচ্ছিলাম না, আমাকে হেঁটেই যেতে হবে। 3টা গলি পার হলাম, 3টা গলি ছেলেগুলো আমাকে ফলো করতে করতে আসলো। আমি সবগুলো গলি পার হয়ে আমাদের গলিতে যখন ঢুকলাম, তখন দেখলাম ছেলেগুলো প্রায় আমার সামনে এসে দাঁড়িয়েছে এবং বলছে, কোথায় যাচ্ছেন? আমি বললাম, কোথায় যাচ্ছেন সেটা আপনাদেরকে কেন বলবো? আমি আমার ব্যাগটা শক্ত করে চেপে ধরলাম। ব্যাগের মধ্যে সদ্য টিউশনি থেকে পাওয়া টাকাগুলো রয়েছে, যদি টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়। আমার পরানের পানিটা শুকিয়ে গেল। সামনে একদম শুনশান জায়গা, যদি ধরে নিয়ে কোনো উল্টাপাল্টা কোনো কিছু করে আমি কেউ কিছু বলতে পারবে না, আর কোনো মানুষও নেই আশেপাশে। আমি যে দৌড় দিব সেটাও পারছিলাম না, কারণ ছেলেগুলো আমাকে ভালোভাবেই ঘিরে ধরেছিল। আমি বললাম, আপনারা কারা? আমার পথ আটকে ধরেছেন কিসের জন্য? ছেলেগুলো জানালো, আমরা কারা সেটা জানতে হবে না, এত রাতে এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? আমি বললাম, আপনাদেরকে কেন বলবো? এটা বলার পর একটা ছেলে আমার হাত শক্ত করে চেপে ধরলো। আমি বললাম, হাত ছাড়ুন। বখাটি মেয়ে এইসব কী করছেন? বখাটে ছেলে বলে কোথাকার বেয়াদবি করছেন? আপনার ঘরে মা বোন নেই? এটা বলার পর তারা অশ্লীল ভাষা দিতে লাগলো আমাকে। আমার কান্না পেয়ে যাচ্ছিল। আজকে কি আমার সাথে খারাপ কোনো কিছু হয়ে যায় নাকি? ঠিক তখনই সেখানে একটা ছেলে এসে তাদেরকে মারধর করতে শুরু করলো। ছেলেটার মুখে ঘোমটা টানা ছিল এবং সে তাদেরকে যখন মারধর করছিল তারা কিছু করতে পারছিল না, কোনোভাবে হাত পাও নড়াতে পারছিল না। আমার পরাণে যেন এক ফোঁটাও পানি নেই। সেই ছেলেটা কালো একটা হুডি পরেছিল। এখন তো শীতের সময় না, তাহলে ইনি হুডি পরেছেন কিসের জন্য? প্রথমত আমার মাথায় কিছু আসছিল না, কারণ হচ্ছে আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। এত পরিমাণ ভয় পেয়েছিলাম আমি। আমার কান্না চলে আসছিল। যদি আজকে রেপ হয়ে যেতাম তাহলে তো আমি ভাবতে পারছি না এইসব। ছেলেটা তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিল। বখাটে ছেলেপুলেগুলো মনে হয় নেশা করে রাস্তায় দাঁড়িয়েছিল, তাদের মুখ থেকে বকবক করে বাজে গন্ধ আসছিল। ছেলেটা আমার কাছে না এসে চলে যাচ্ছিল, কিন্তু অদ্ভুত একটা সমস্যা হচ্ছে, ছেলেটা যখন আমার আশেপাশে ছিল আমি সেই ঘ্রাণটা পাচ্ছিলাম, যেই ঘ্রাণটা আমার আশেপাশে আমি সবসময় পাই। আমি কিছু বুঝতে পারলাম না বিষয়টা কি হলো। আমি তাকে ডাক দিলাম, দিয়ে বললাম, আপনাকে ধন্যবাদ আমার এরকমভাবে সাহায্য করার জন্য। ছেলেটা কোনো কথা বলল না। আমি বললাম, কিছু আমাকে একটু গলির মাথা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন, আমার ভয় লাগছে খুব। ছেলেটা পেছন ফিরল এবং সেই গলির সামনের দিকে হাঁটা শুরু করলো, কিন্তু আমার সাথে সাথে কোনোভাবেই হাঁটছিল না বা আমার সাথে কোনো কথাও বলছিল না। ছেলেটার সামনের দিকে হাঁটতে শুরু করলো, আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। তারপর আমি বাসার গেটের কাছে যখন আসলাম, আমি দেখলাম ছেলেটা খালের ওইদিকে চলে গেল এবং আমি বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলাম, কিন্তু ছেলেটাকে আর ফিরতে দেখলাম না। আমি ভীষণ বিস্মিত হলাম যে কোথায় গেল ছেলেটা। আমি প্রায় 5 মিনিটের মতো সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাকে কোনোভাবে দেখতে পেলাম না। তারপর আমি ভেতরে চলে গেলাম। গেট আটকানো ছিল, গেটের চাবি আমার কাছে থাকায় কোনো সমস্যা হলো না। আমি গেট খুলে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে বাসায় ঢুকলাম। তার ঠিক কিছুক্ষণ পরেই ঝুমঝুমি বৃষ্টি শুরু হলো। আমার আবার ফাইনাল পরীক্ষা চলছিল, ফার্স্ট ইয়ার ফাইনাল। এরই মধ্যে যদি এত দেরি করে ফিরি, তারপরে বৃষ্টিতে একটু ভিজে গিয়েছি। তবে আমার যতটুকু ভয় লেগেছিল ওই বখাটে ছেলেগুলো দেখে, তার থেকে বেশি সাহস লাগছে এই ছেলেটাকে দেখে যে আমাকে সাহায্য করেছে। আসলে এদের মতো ছেলে আছে বলে হয়তো পৃথিবীতে এখনও ভালো কাজ আছে। আমি বাসায় এসে গোসলটা সেরে নিলাম, কারণ খুবই খারাপ লাগছিল সারাদিন আজকে বাইরে। তারপর কিছুক্ষণ পরে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টিতে ভিজবো না বলেই আমি কিন্তু দেরি করে এসেছি, কিন্তু সেই বৃষ্টিতেই ভিজলাম। ভিজে গোসল টোসল করে একটা সর্দি মর্দি লাগিয়ে তারপর পড়তে বসলাম। কিচ্ছু পড়া হয়নি। কালকে ইংরেজি পরীক্ষা। মোটামুটি কায়দায় রাত 2টা পর্যন্ত পড়লাম। তারপর হঠাৎ করে উঠে ঘুমাতে যাব, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সেই ছেলেটা যে কিনা আমাকে এগিয়ে দিতে এসেছিল, সে আমার কার্নিশের কাছে দাঁড়িয়ে আছে। ছাদের যে কার্নিশ আছে চারপাশে রেলিং, সেই রেলিংয়ের ওইখানে দাঁড়িয়ে আছে এবং আমার রুমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি খানিকটা সাহস সঞ্চয় করে দরজা খুলে বাইরে আসলাম, কিন্তু আসলে কাউকেই দেখতে পেলাম না। আমি মাঝে মধ্যেই বাইরে এসে এরকম বসে থাকি, অনেকদিন যখন কারেন্ট থাকে না বা গরম লাগে, জ্যোৎস্না থাকে, তখন বসে থাকি। আমার খুব একটা ভয় লাগে না। তবে আজকে এই ছেলেটাকে এখানে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ছেলেটা এখানে কীভাবে উঠলো? আমি কি চোখে তাহলে ভুল দেখলাম? আসলেই ভুলই হবে, কারণ সে যেহেতু নেই আর সে তো কোনো, আমি আসলেই ভুল দেখেছি। কারণ হচ্ছে সে যদি এখানে থাকতো তাহলে তো থাকতোই, তাই না? আর নিচে গেটে তো তালা মারা, তার তো আসা সম্ভব নয়। আমি কিছুক্ষণ আশপাশটা ঘোরাফেরা করে, কারণ ঘুম আসছিল না আর সর্দি যে লেগে গিয়েছে সেটা বুঝতে পেরেছি। ঘরের ভেতরে গিয়ে একটা সিটিজেট খেয়ে ঘুমিয়ে পড়লাম। অ্যালার্জির ওষুধ আমার আবার কাজ করে না। এই 2 টাকা দামের সিটিজেটই খুব ভালো কাজ করে। জিনিসটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙলো পরীক্ষা শুরু হওয়ার
1.5 ঘন্টা আগে। এত দ্রুত আমি কিভাবে উঠে রেডি হব আর পরীক্ষার হলে পৌঁছাবো সেটা বুঝতে পারছিলাম না। উঠে দ্রুত গোসল করে খাওয়া দাওয়া শেষ করে খাবার গরম করে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে রিক্সাও পাচ্ছিলাম না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই অবস্থায় হেঁটে গেলে তো দেরি হয়ে যাবে। আমি গোলের মাথায় গিয়ে একটা রিক্সা পেলাম, রিক্সায় উঠে বসলাম। পরীক্ষা হলে গেলাম, পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে বেরিয়ে আমি দেখলাম সেই বখাটের ছেলেগুলো কলেজের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের মুখোমুখি হয়ে গেলাম। ছেলেগুলো আমাকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। কেন ভয় পালিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ছেলেগুলোর সাথে কি করেছিল সেদিন ওই ছেলেটা যে এত ভয় পেয়েছে? খানিকটা দূরেই আমি সেই ছেলেটাকে দেখতে পেলাম যে কিনা হুডি পরেছিল। ছেলেটা এখনো কালো একটা হুডি পরে আছে এবং আমি দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। আমি তার কাছে এগিয়ে গেলাম। সে আমার সঙ্গে কোনো কথা বলছিল না। আমি বললাম, আচ্ছা আপনি আপনার চেহারা দেখাতে পারেন আমাকে? আপনি তো সেদিনকে কোনো কথা বললেন না আমার সঙ্গে। ছেলেটা কোনো কথার জবাব দিচ্ছিল না। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাকে যে আমার বাসার ছাদে দেখলাম, আপনি কি আমার বাসার ছাদে গিয়েছিলেন? ছেলেটা সেটারও কোনো কথার জবাব দিল না, না জবাব দিয়ে গলির মধ্যে হাঁটতে শুরু করলো। খানিকক্ষণ বাদে আমি তার পেছন পেছন যেতে শুরু করলাম, কিন্তু গলির মুখে গিয়ে সে হারিয়ে গেল, মিলিয়ে গেল। আমি বুঝতে পারলাম না সে কোথায় গেল। ওই দিন রাতে বাড়িতে গিয়ে আমি বারান্দায় বসে পড়াশোনা করছিলাম। পড়াশোনা করার পরীক্ষা যেহেতু ছিল সেহেতু রাত জেগে পড়াশোনা করতাম। গতকালকের মতো ঘটনা আবার ঘটলো। আমি দেখলাম সেই বারান্দার ছাদের সেই রেলিংয়ের পাশে ছেলেটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কি ভুলভাল দেখছি নাকি সত্যিই আমি বুঝতে পারছি না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আর সেই সুঘ্রাণটা আমি পাচ্ছি। এই ছেলেটা যখনই আমার আশেপাশে আসে তখনই আমি এই সুঘ্রাণটা পাই। আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে। আর একটা জিনিস আমি দেখেছি, এই ছেলেটার সঙ্গে যেদিন থেকে আমার দেখা হয়েছে সেদিনের পর থেকে বেশ কিছুদিন সময় কেটে গিয়েছে। আমার পরীক্ষাও শেষ হয়েছে, কিন্তু কোনোভাবেই আমি কোনো বিপদে পড়িনি। এর আগে যে কোনোভাবেই যে কোনো একটা বিপদে পড়তাম, হয় রিক্সা পেতাম না, আর না হয় কেউ উত্ত্যক্ত করত, আর না হয় কোনো একটা বিপদে নির্ঘাত পড়তাম। কিন্তু এই ছেলেটার সঙ্গে দেখা হওয়ার পরে যখনই কোনো বিপদে পড়ি সে হাজির হয়ে যায়। আমি কেমন যেন ছেলেটার মোহে পড়ে যাচ্ছিলাম, তার প্রতি কেমন যেন মায়া কাজ করছিল। ছেলেটাকে দেখলেই আমার কেমন যেন বুকের ভিতরে ধুপধুপ করত। একদিন আমি ছেলেটাকে সন্ধ্যার পরের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় দেখিয়ে ফেললাম এবং তাকে আটকালাম। আমি বললাম কি যে, আপনি এরকমভাবে আমার থেকে দূরে দূরে চলেন কিসের জন্য? আর আপনি ঠিকই আমাকে উপরে উপরে সাহায্য করেন, কিন্তু আমার সামনে আসেন না, দেখা করেন না কেন সেটা? আমি কয়েকদিন আপনাকে আমার বাসার ছাদে দেখেছি। আপনি কি আমার বাসার ছাদে যান, আমার ঘরের সামনে? ছেলেটা প্রথমবারের মতো জবাব দিল, না আমি চাই না, তবে আপনাকে সাহায্য করতে আমার ভালো লাগে। এই কথা শুনে আমি চমকে গেলাম। সাহায্য করতে ভালো লাগে মানে? আমি ডিরেক্ট জিজ্ঞেস করে ফেললাম, আমাকে পছন্দ করেন? ছেলেটা বলল কি যে, আপনি কীভাবে বুঝলেন? আমি বললাম, আমি বুঝতে পারি, আমি মেয়ে মানুষ, আমি সবই জানি। আপনি কি আমাকে ভালোবাসেন? ততদিনে ছেলেটার প্রতি আমার কেমন যেন একটা আবেগ কাজ করে এবং কেমন যেন ভালো লাগে ছেলেটার কাছাকাছি থাকতে। কারণ এরকম ছেলেই তো মানুষ খোঁজে, তাই না? যে তাকে আদর করবে, তাকে কেয়ার করবে, সমস্ত বিপদ থেকে সেভ করবে। আমার তো এরকম একটা ছেলে দরকার। আর দরকার বলে কথা না, আমি মূলত তার পার্সোনালিটিকে ভালোবেসে ফেলেছি, পছন্দ করে ফেলেছি। ছেলেটা বলল কি যে, হ্যাঁ। আমি বললাম, তাহলে এরকমভাবে ঘুরফের করেন কিসের জন্য? সামনে এসে বললেই তো পারেন আপনি আমাকে ভালোবাসেন। বিগত 1 মাস ধরে দেখছি আপনি সেদিনকে আমাকে বাঁচালেন, তারপর আমার যে কোনো বিপদে আপনি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যান। আমার যখন টাকা থাকে না তখন আপনি টাকা নিয়ে হাজির হয়ে যান। অবশ্য আপনার টাকা আমি নিইনি, কিন্তু এমনটা কেন করেন? আপনার চেহারাটা আমাকে দেখান। ছেলেটা তখন বলল, কেন, চেহারা না দেখলে বুঝি আপনি আমাকে ভালোবাসবেন না? আমি বললাম, বিষয়টা তা না, তবে আমি আপনাকে পছন্দ করি সেটা তো আপনি বুঝতেই পারছেন, তাই না? আমি বললাম, হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এরকমভাবে ঘুরঘুর করা মানে কি? আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে বলে দেন। ছেলেটা বলল, আমার ভীষণ লজ্জা লাগে, আর আপনি আমাকে কখনো গ্রহণ করবেন কি না সেই বিষয়ে আমি ভীষণ ভয় পাই, যার কারণে আমি আসলে বলছি না। আমি বললাম, গ্রহণ না করার কি আছে? আপনি যদি কালো কুৎসিত হন, একদম খারাপও হন, তাও আমি আপনাকে অ্যাকসেপ্ট করব। এইটা কারণ আমি আপনাকে পছন্দ করি। এটা বলেই আমি সেখান থেকে লজ্জা পেয়ে চলে গেলাম। আমি আসলে বুঝতে পারলাম না এমনটা বলা ঠিক হয়েছে কিনা। তবে ছেলেটা যে দেখতে কালো বা কুৎসিত হবে না এমনটা আমি জানি, কারণ তার হাতগুলো বেশ ফর্সা এবং তার চেহারাটা মুখে ঢাকা থাকলেও দেখতে গঠন আকারে সে ভালোই হবে। এখন কেমন তা তো আমি বলতে পারছি না, তবে আমি তো তার পার্সোনালিটি দেখে তাকে পছন্দ করেছি, তার চেহারা বা বাহিক্য সৌন্দর্য নয়। আমার কেমন যেন সবসময় তার কথা মনে পড়তো।
আমি ওদিনকে বাসায় গিয়ে তাই ভাবছিলাম, আর আমার ছাদে বেশ কিছু ফুল গাছ লাগিয়েছি, সেই ফুল গাছগুলোর পরিচর্যা করছিলাম। দেখতে দেখতে ফার্স্ট ইয়ার কেটে গেল, সেকেন্ড ইয়ারে উঠে গেলাম। ওই দিন রাতের বেলা আমি যখন বাইরে বসে জ্যোৎস্না দেখছিলাম, ঠিক তখনই সেই সুঘ্রাণটা আমি পেতে লাগলাম। সুঘ্রাণটার কথা আমার জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আমি তখন দেখলাম কি যে ছেলেটা আমার ছাদের চিলেকোঠার পাশে সেখানে দাঁড়িয়ে আছে। আমি তাকে জোরে ডেকে বললাম, এই আপনি যাবেন না, আপনি কিভাবে এসেছেন সাথে সেটা বলেন। ছেলেটার সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনাকে দেখতে এসেছি, এবং আমি আপনাকে সেদিনকে মিথ্যা কথা বলেছিলাম। আমি আপনাকে প্রতিদিনই ছাদে দেখতে আসি। আমি বললাম, কিভাবে আসেন? পাইপ বেয়ে। ছেলেটা বলল, যেভাবেই আসি। আপনার দিয়ে সেটা কী কাজ? তবে আপনাকে যে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি সেটা সত্য কথা। আমি বললাম কি যে, মিস্টার, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি যে এরকম রহস্যময় একজন মানুষ, আপনাকে আমি কিভাবে বলবো ভালোবাসার কথা? আপনাকে তো খুঁজে পাওয়া যায় না। ও সবথেকে বড় কথা, আপনার এই যে একটা পারফিউম দেন, এটা কী পারফিউম? আমার খুবই ভালো লাগে। আমি যেদিন থেকেই বাসায় এসেছি সেদিন থেকেই এই পারফিউমের ঘ্রাণটা পাচ্ছি। তখন সেই ছেলেটা বলল, এটা আমি দেই, আমাদের ওইখানের একটা আতর। আর আমি মানুষ, আপনাকে কে বলল? আমি বললাম, হুম, বুঝতে পারলাম না। মানুষ না মানে? তারপর ছেলেটা বলল, না না না, তেমন কিছু না। তো তাহলে কি আপনি কি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন? আমি বললাম কি যে, হ্যাঁ, অ্যাকসেপ্ট করাই যায়। আপনার মতো একটা ছেলেকে যদি বয়ফ্রেন্ড হিসেবে পাওয়া যায় সেটা মন্দ নয়। ছেলেটা বলল, মন্দ নয় মানে? তার মানে কি খারাপও নয়? মানে এরকমটা কিছু বোঝাতে চাচ্ছেন? আমি বললাম, না না, ঠিক তেমন না। তবে সত্যি কথা, আমি আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি আমার জীবনে কখনো কোনো ছেলের কাছাকাছি যাইনি। এই প্রথমবারের মতো আপনার প্রেমে যে কীভাবে পড়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি। সত্যি আমি নিজের অজান্তেই। ছেলেটা তখন বলল কি যে, আমিও বুঝতে পারছি না, আমিও আপনার প্রেমে পড়ে গিয়েছি কিভাবে। তবে আমি আপনার সম্পর্কে সব কিছুই জানি। আমি বললাম, কি জানেন? ছেলেটা তখন জানালো, আপনি অমুক জায়গা থেকে এসেছেন, আপনার বাবা একজন কৃষক, ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন, এখানে টিউশনি করান, এই বিল্ডিংয়েও 3টা ছেলে মেয়েকে টিউশনি করান এবং এখানে থাকেন। আমি জানি সব কিছু। এর আগে এখানে যারা থাকতে এসেছে, না না থাক। আমি বললাম, না না থাক না কেন, কী হয়েছে? তারপর আমি বললাম, না তেমন কিছু না, আপনি বাদ দেন। তারপর আমি এবং সেই ছেলেটা রাত্রে ওইখানে কথা বলতে লাগলাম। আমার যে কালকে ক্লাস আছে আমি দিব্যি ভুলে গেলাম। প্রায় রাত 4:30 পর্যন্ত আমি সেখানে গল্প করলাম। কীভাবে যে রাত পেরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সেখানে দাঁড়িয়ে দুজনে কীভাবে যে এতখানি গল্প করে ফেললাম। তারপর ছেলেটা বলল, আমাকে এখন যেতে হবে, এবং তিনি চলে গেলেন। আমার ভীষণ মন খারাপ হলো। আর আমরা যে একে অন্যকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছি সেটা আমি বুঝতে পারছি। আমি এরকমভাবে চলতে লাগলাম। কলেজে ও আমার সঙ্গে সঙ্গেই থাকতো। ওর নাম ছিল রাসিফ। রাসিফকে আমি ভীষণ ভালোবাসতাম এবং ও আমাকে ভালোবাসতো। বেশিরভাগ দিনই রাসিফ আমার রুমে আসতো এবং আমার সঙ্গে গল্প করতো। সারা রাত ভরে আমরা গল্প করতাম, একে অন্যের সঙ্গে চাচাই করতাম। আমি ওর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতাম, ও আমার মাথায় হাত বুলিয়ে দিত এবং যে কোনো ধরনের সমস্যা হোক রাসিফকে বলার সঙ্গে সঙ্গেই সে সমাধান করে দিত। আমি যখন রাসিফকে প্রথমবার দেখেছিলাম, সে যখন তার ঘড়িটা সরিয়েছিল, প্রথমবার দেখেই আমি ক্রাশ খেয়েছিলাম। ক্রাশ বলে না, সেরকম একটা ক্রাশ খেয়েছিলাম। এত সুন্দর ছেলেটা, কিন্তু সে তার চেহারাটার ঘোমটার নিচে লুকিয়ে রাখতো। কেন রাখতো সেটাই বুঝতে পারছিলাম না। আমি তাকে জিজ্ঞেস করেছি, কিন্তু সে সেটা বলে না। আর আমি বলেছি, আচ্ছা রাসিফ, তুমি শুধুমাত্র রাতের বেলায় কেন আমার সঙ্গে দেখা করতে আসো এখানে, দিনের বেলা কেন আসো না? রাসিফ বলল কি যে, সেটা আমি কাজ থাকে তাই আসি না। রাসিফ কি করে সেটা আমাকে এখনও সে বলেনি। আমার এরকম রাসিফের সঙ্গে ভালোই কাটছিল। ও বেশিরভাগ দিনই ভার্সিটিতে যখন আমি যেতাম আমার সঙ্গে সঙ্গে যেত, আমাকে ভার্সিটির গেটে নামিয়ে দিয়ে তারপর ও কোথায় যেত আমি জানতাম না। একদিন ভাবলাম ওর সঙ্গে একটু দেখা করে আসি বা একটু ফলো করে আসি কোথায় থাকে। কিন্তু ওই যে আগের দিনের মতো হলো, গলির মাথায় যাব, সামনে দিয়ে গিয়ে দেখি সে মিলিয়ে গিয়েছে, আর কোথাও নেই। এই গলিতেও খুঁজে পাই না, ও গলিতেও খুঁজে পাই না। কোথায় যাই কিছুই বুঝতে পারি না। ওকে জিজ্ঞেস করেও কোনো খোলাসা করতে পারিনি আমি। যাই হোক, প্রথম বর্ষের শেষ তো হয়ে গেল। দ্বিতীয় বর্ষের মাঝামাঝি সময়ে ছুটি পাওয়া গেল। আমি বেশিরভাগ সময় বাড়িতে যেতাম না, কারণ বাড়িতে গেলে টিউশন মিশন সব বন্ধ করে যেতে হতো, আর ছুটিও খুব একটা পাওয়া যেত না। এবার একটু বন্ধ পেলাম, সেই বন্ধে আমি বাড়িতে গেলাম। ঈদের ছুটি ছিল, প্রায় 6-7 দিন বন্ধ পেলাম। আর মূলত কলেজ বাঙ্ক করলেও টিউশনি তো বাঙ্ক করা যায় না, টাকা পয়সা তো পাবো না, তাই না? এটার উপরই আমার রুজি চলে। আমি বাড়িতে চলে গেলাম। রাসিফকে যাওয়ার সময় বলে গেলাম যে আমার আসতে 6-7 দিন সময় লাগবে, ততদিন তুমি থাকো এখানে, ঠিক আছে? রাসিফ বলেছিল ও এখানেই থাকে।
আমি যেখানে থাকি ওইখানেই থাকে, কিন্তু কোথায় থাকে সেটা কখনো আমাকে জানায়নি, আর আমি কখনো জানতেও চাইনি। রাসিফ ছেলেটা আমাকে খুব বেশি ভালোবাসতো এবং তার সততা দেখে আমি মুগ্ধ হতাম। সে সবসময় সত্য কথাই বলতো, আর যেটা বলতে চাইতো না সেটা বলতে চাইতো না, তার মুখ দিয়ে সেটা বের করা যেত না। আমি ঈদে বাড়িতে চলে গেলাম। রাসিফ আমাকে অলমোস্ট বাড়ি পর্যন্তই নামিয়ে দিয়ে গেল, বলল কি যে আমি তোমার সঙ্গে যাই। তারপর সে আমার সঙ্গে আসলো। আমি বাড়িতে এসে রাসিফকে খুব বেশি মিস করছিলাম, কিন্তু বাড়িতে এসে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল। সেটা হচ্ছে আমার আব্বা কিছু টাকা জমিয়েছিলেন। আমি যেসব টাকা পাঠাই সব তো খরচ করে না, কিছু টাকা জমিয়েছিলেন নিজেদের সেভিংস রাখার জন্য, আর ওই যে বীজ ধান কেনার জন্য বা যেভাবেই হোক কোনো কিছু একটা করার জন্য টাকা রেখেছিলেন, গুছিয়েছিলেন। এই 1 বছরে প্রায় 40-50 হাজার টাকার মতো তিনি গুছিয়েছেন আমি যেসব টাকা দিয়েছি তার মধ্যে থেকে। আমি প্রতি মাসে বাড়িতে প্রায় 10-15 হাজার টাকা পাঠাতাম। সেই টাকা দিয়ে ওনারা চলতো এবং সেখান থেকেই জমিয়েছে। আমি বললাম, আব্বা তোমাকে কি জমানোর জন্য টাকা দিছি, এখন টাকা তো হারাই ফেলছো, এটা কি ঠিক হয়েছে? আব্বা বললো কি যে, না রে মা, এটা তো তুই বুঝবি না, সামনে তুই বড় হচ্ছিস, তোর বিয়ে শাদী আছে, টাকা পয়সা তো জমাইতে হবে। তোর দেওয়া টাকা আর আমার কিছু টাকা গোছায় রাখছিলাম, 50-60 হাজার টাকার মতো হবে, এত টাকা। আমি টেনশনে পড়ে গেলাম। আব্বা টাকাগুলো কই রাখলো সেটাই বুঝতে পারলাম না। আমি রাত্রেবেলা ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমে যাব, আমাদের ওয়াশরুমটা একটু দূরে ছিল। আমি দেখি রাসিফ আমাদের ঘরের পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, রাসিফ তুমি এখানে? তোমার এখানে তো থাকার কথা না। রাসিফ বলল কি যে, তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল তাই চলে এসেছি, আমি ঈদের কয়েকদিন তোমাদের এখানেই থাকবো, সমস্যা হবে না তো? আমি বললাম, আব্বা দেখলে একদম যদি কিছু বলবে না, কিন্তু না 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 তুমি চলে যাও তো। আর তুমি কি এখানে কেন এসেছো? রাত্রেবেলা তোমাকে আসতে নিষেধ করেছি না, এরকমভাবে কেউ আসে? কীভাবে এসেছো, কার সাথে এসেছো? রাসিফ বললো, আমার আসতে কি আর কারো মাধ্যম লাগে? আমি একা একা আসতে পারি, আমি যে কোনো জায়গায় যেতে পারি। আমি বললাম, তোমার এই রহস্যজনক কথা না আমার ভালো লাগে না, কেমন যেন রহস্যজনক সব কথা বলো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমার খুব বেগ পেয়েছে, আমি আসছি বাথরুম থেকে। তারপর আমি ওয়াশরুমে গেলাম। রাসিফ যেখানে দাঁড় করে রেখেছিলাম ঠিক সেখানে দাঁড়িয়েছিল। আমি কথা বলতে লাগলাম। তারপর পেছন থেকে আব্বা বললো কি যে, কী রে মা, এখানে দাঁড়ায় আছিস কিসের জন্য? রাসিফ তখন আমার সামনে দাঁড়িয়েছিল। আব্বা যে রাসিফকে কেন দেখতে পেল না আমি সেটাই বুঝতে পারলাম না। আমি বললাম, কী ব্যাপার, তোমাকে যে আব্বা দেখতে পেল না? তুমি কি অন্ধকারে লুকিয়েছিলে নাকি? আর সবসময় এরকম কালো জামা কাপড় পরো কিসের জন্য? এই জন্য তো দেখা যায় না। তারপর আব্বা চলে গেল। আমি খানিকটা মন খারাপ করে রাসিফকে জড়িয়ে ধরলাম শক্ত করে, বললাম, একটা সমস্যা হয়েছে। আমি বললাম, এই সমস্যা ভালো লাগছে না আসলে। তারপর রাসিফ বললো, কী হয়েছে? তোমার আব্বার টাকা হারিয়ে গিয়েছে। আমি বললাম, কীভাবে জানলে তুমি? আমি তো তোমাকে কিছু বলিনি। রাসিফ তখন বলল, তোমার কোনো কিছু বলা লাগে না, আমি সব কিছুই আগে থেকে বুঝে ফেলি, বুঝছো? রাসিফের এই একটা গুণই আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি কোনো কিছু বলার আগেই ও কীভাবে যেন সেটা বুঝতে চাই। যেমন ধরুন, আমার পিরিয়ড হয়েছে, প্যাড লাগবে, রাসিফকে বলার আগেই ও সেটা এনে দেয়। ডেট কোনো কিছু না, আমার ডেট মিস হয় অনেকবার, কিন্তু এই ছেলেটা এত বেশি আমার থেকে আমাকে বলছে যে এর জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি। সে সাথে সাথে বুঝে ফেলে। তারপর রাসিফ বলল কি যে, তুমি চিন্তা করো না, কালকের মধ্যেই তোমার আব্বার টাকা ফিরে আসবে। আমি বললাম, তুমি জ্যোতিষ এসেছো তাই না, যা বলবা তাই হবে। আমি বললাম, রাসিফ তখন জানালো, জ্যোতিষী বলতে পারো, তুমি দেখে নিও, কালকে তোমার টাকা চলে আসবে। অবশ্য রাসিফ যা বলে তা মিথ্যা কথা বলে না, কিন্তু ও কোত্থেকে নিয়ে আসবে টাকা? ও কোনোভাবে দিবে না তো? না না, ওর টাকা তো আমি নিব না। আমি বললাম, না, তোমার টাকা আমি নিব না। রাসিফ বললো, আমি তোমাকে আমার টাকা দিচ্ছিও না। তারপর ভেতর থেকে আব্বা ডাকতে শুরু করলেন। আমি বললাম, আব্বা আসছি একটু পরে। আমি রাসিফকে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে বললাম কি যে, রাসিফ তুমি চলে যাও এখান থেকে, ঠিক আছে? আর আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি, কিন্তু কী আর করার, আমি দেখি ঈদের পরপরই চলে আসবো। আমারও এখানে থাকতে ভালো লাগছে না, আর ঈদের সময় তো একটু তো বাড়িতে আসতেই হয়। আব্বা মা আছে, ছোটো ভাই বোন আছে, আর সব মিলিয়ে দেখি তুমি যাও, ঠিক আছে? রাসিফ কোনোভাবেই যেতে চাচ্ছিল না। আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে যাও। আমি দেখলাম রাসিফ জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। সাধারণত এরকমটা হওয়ার কথা না, একটু হেঁটে গেলেও দেখার কথা, তাই না? আমার চোখের পলকে সে গায়েব হয়ে গেল। আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি ঘরে চলে আসলাম। রাসিফের বিষয়টা আমার মাঝে মধ্যে খটকা লাগে যে ও এরকমটা কীভাবে করে। ও সেই এত দূর থেকে আমার গ্রামের বাড়িতে চলে এসেছে, আর এত দূর থেকে আবার চলেও গিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আধুনিক এই যুগে রাসিফের কাছে কোনো ফোন নেই। আমি যাকে ফোন করব সেটাও সম্ভব না। আমি ওকে ফোন করলেও ওর কোনো ফোনই নেই। আমি একবার কিনে দেওয়ার চেষ্টা করেছিলাম, ও বলেছে কি আমি ফোন টোন ব্যবহার করি না, আর আমাদের ফোন টোন লাগেও না, আমরা মুহূর্তের মধ্যেই যোগাযোগ করতে পারি যে কারোর সঙ্গে। আমি ওর কথা শুনে মানে কি বলবো আমি বুঝতে পারছিলাম, এরকম রহস্যজনক ছেলে আমি কোথাও দেখিনি।
যাই হোক, আমাদের ওই সময়ে ওই সমস্যা কেটে গেল এবং আমি চলে আসলাম ঈদের ছুটি কাটিয়ে। রাসিফ অবশ্য এর মাঝখানে 2 বার গিয়েছে আমার বাড়িতে দেখা করতে। ওরকমভাবে রাসিফের সঙ্গে দেখা করেছি এবং আমি শহরে চলে এসেছি। এবং ভার্সিটি ঈদের 4 বছর এইভাবে রাসিফের সঙ্গে কীভাবে কেটেছে আমি নিজেও বলতে পারবো না। রাসিফের সঙ্গে আমার সময় খুবই ভালো কাটতো। যেমন কোনো সমস্যা হলে সে আমাকে সঙ্গে সঙ্গে সাহায্য করতো এবং আমি বললাম না, আমার সমস্ত কথা ও কীভাবে আগে থেকেই বুঝে যেত আমি সেটা বুঝতে পারতাম না। আর ও সবসময় আমাকে সাহায্য করতো, সেটা টাকা দিয়ে হোক, যেভাবে করে হেল্প করে হোক, আমার আশেপাশে সবসময় থাকতো। আমি সবসময় ওকে দেখতে পেতাম। বিষয়টা কেমন যেন। আর আমি কতবার বলেছি যে রাসিফ, তুমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে আসো। আমার বান্ধবীরা অনেক বলেছে যে ভাইয়াকে দেখার অনেক শখ, কিন্তু ও কোনোভাবেই কারোর সঙ্গে দেখা করে না। যাই হোক, এরকম করে ভার্সিটির 3 বছর থেকে কেটে গেল। ফাইনাল ইয়ার পরীক্ষা ছিল। আমি তখন রাসিফকে বললাম, রাসিফ তুমি রাত্রেবেলা ডাক দিলে দয়া করে এসো। এখন না, তুমি এসো না, আমার পড়াশোনা ডিস্টার্ব হবে। আর আমি যে রাসিফকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম সেটা হয়তো রাসিফও বাসত, এবং আমাদের ভালোবাসা হয়তো কোনো প্রকার কোনো খাদ নেই এবং একে অন্যের প্রতি এত বেশি লয়াল আর আমি রাসিফের মতো ছেলে কখনোই দেখিনি। সাধারণত এমন হয় যে ছেলে মেয়েকে ধোকা দেয়, মেয়ে ছেলেকে ধোকা দেয়, বা টুকটাক মিথ্যা হয়। বিগত 3 বছরে ওর সঙ্গে আমার এরকম কোনো কিচ্ছু হয়নি, না ঝগড়া হয়েছে না কোনো কিছু হয়েছে। ও আমাকে বলছে, আমি ওকে বলছি। সব মিলিয়ে আমার সময় এরকমভাবেই কাটছিল। সময়টা ছিল আমার অনার্স ফাইনাল ইয়ারের সময় এবং আমার পরীক্ষা চলছিল তখন। পরীক্ষার কারণে রাসিফের সঙ্গে ঠিকঠাক মতো কথাও বলতে পারছিলাম না। রাত্রেবেলা এসে ও আমার বিছানায় ঘুমিয়ে পড়তো এবং আমি সারা রাত জেগে পড়তাম। যখন ঘুম থেকে উঠতাম দেখতাম রাসিফ সেখানে নেই, কারণ আমার জন্য অপেক্ষা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়তে এবং কখন চলে যেত আমি নিজেও বুঝতাম না। তবে রাসিফের বেশ কিছু জিনিস অদ্ভুত লাগে, যেমন ও এই ছাদে কীভাবে আসে সেটা ও আমাকে কখনো জানায়নি। তারপর ও মুহূর্তের মধ্যেই এখান থেকে ওখানে কীভাবে চলে যায় সেটা আমাকে জানায়নি। ও কী করে, কোথায় থাকে, বাবা মা কী করে, এসব বিষয়ে আমাকে এখন পর্যন্ত জানায়নি। আমিও জানার আগ্রহ কখনো বোধ করিনি। পরীক্ষার শেষে আমি আর রাসিফ একদিন আমার রুমে শুয়ে আছি। হঠাৎ করেই সন্ধ্যার পরপরই আমার ঘরে 2টো আলোক রশ্মি প্রবেশ করলো জানালা ভেদ করে। রাসিফ তখন আমার সঙ্গেই শুয়েছিল এবং আমি রাসিফের বুকে মাথা রেখে শুয়েছিলাম। আমার এমনটা ভালো লাগতো। আমার পরীক্ষা শেষ হয়েছে আজকেই এবং আজকেই রাসিফকে পেয়ে আমার বেশ খুশি লাগছে। খানিক ওই আলো দুটো দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং সাথে সাথে উঠে পড়লাম। আমার ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সেই আলো দুটো নিভে গেল এবং আমি উঠে পড়লাম। উঠে দেখি 2টো বিড়াল আমার টেবিলের উপর বসে আছে এবং আমি রাসিফকে তাকিয়ে দেখি রাসিফ আমার পাশে নেই। আমি হঠাৎ করেই বাইরে আশেপাশে কোথাও তাকে দেখতে পেলাম না। ঘরের দরজা তো বন্ধ, তাহলে রাসিফ কোথায় গেল? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই রাসিফ আমার সামনে আসলো এবং সেই 2টো বিড়ালের সঙ্গে কথা বলতে শুরু করলো। আমি ভয়ে ছিটকে গেলাম। সেই বিড়াল 2টো কথা বলছিল এবং কোনো একটা ভাষায় কথা বলছিল। রাসিফকেও আমি কোনো একটা ভাষায় কথা বলতে দেখলাম। তারপর রাসিফ আমাকে বলল, শোনো, তোমাকে আমি একটা সত্য কথা জানাতে চাই। এতদিন কেন জানাইনি সেসব প্রশ্ন আমাকে করবে না। তবে এরপরে তুমি আমাকে গ্রহণ করবে কিনা সেটা আমি জানি না, তবে সেটা তোমার ব্যাপার। আসলে আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি একটা জিনের সন্তান এবং এনারা 2জন আমার বাবা মা। সঙ্গে সঙ্গেই তারা মানুষের রূপে ফিরে আসলেন, মানে একটা বিড়াল থেকে মানুষ হয়ে গেল। আমি ভয়ে সেখান থেকে নিচে পড়ে গেলাম। লাইট জ্বালানো ছিল ঘরের মধ্যে, একদম আমার চোখের সামনেই। এরকমটা সাধারণত সিনেমায় দেখেছি আমি ভয়ে কাঁপছিলাম। রাসিফ তখন বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ ভালোবাসি, কিন্তু তুমি যে একটা জিন সেটা তো আমাকে কখনো জানাওনি। রাসিফ তখন বলল, জিন বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? আসলে আমার বাবা মা আমাকে নিতে এসেছে, আমি এখানেই থাকতাম। তুমি যখন এখানে এসেছো তার অনেক বছর আগে থেকে এখানে থাকতাম। আমি আমার বাবা মাকে ডেকেছি তোমার সঙ্গে কথা বলার জন্য, যাতে করে তুমি আমাকে ভুল না বোঝো। আমি বললাম কি যে, রাসিফ তুমি আমাকে সেটা শুরুতে জানালেই পারতে। এত বছর এরকমভাবে আমার সঙ্গে থেকে এটা আসলেই তুমি আমার সঙ্গে প্রতারণা করলে না? আমি বললাম কি যে, এটা তুমি ঠিক করোনি। রাসিফ তখন জানালো, দেখো আমি তোমার সঙ্গে এমনটা করতে চাইনি। আমি ভেবেছিলাম হয়তো সময় সুযোগ বুঝে তোমাকে সমস্ত কিছু বলে দিব, কিন্তু আমি যে তোমাকে বেশি ভালোবাসি সেটা তো তুমি জানো, তাই না? আমি বললাম, সেটা জানি, কিন্তু তুমি, আমি আসলে বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। তুমি আমাকে কীভাবে দেখলে, বা আমার মাথায় কিছু ঢুকছে না রাসিফ। তখন সেই ছেলেটা, মানে জিন ছেলেটা বলে উঠল, আমি এখানেই থাকতাম। এই বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় ছিল, এই বিল্ডিংয়ে আগে কেউ থাকতো না, কিন্তু হঠাৎ করে একদিন এই বিল্ডিংয়ের 3 তালা ভাড়া হয় এবং নিচের সবগুলো তালা ভাড়া হয়। তারপর নিচের ভেতরের বিল্ডিংগুলোতে রং করে, আর আমি এই চিলেকোঠার ঘরেই থাকতাম। চিলেকোঠার ঘরে সাধারণত সন্ধ্যার পরে কেউ আসে না, কারণ সবাই বলতো এখানে নাকি ভূত থাকে।
এখানে আমি থাকতাম এবং কাউকে থাকতে দিতাম না। তুমি যখন শুরুর দিন এখানে এসেছিলে, সেই দিন আসার পরে আমিও ভেবেছিলাম যে তোমাকে এখানে থাকতে দিব না আমি। কারণ হচ্ছে এখানে আমি থাকতাম এবং এরকম নিরিবিলি পরিবেশে আমরা থাকতে পছন্দ করি। সাধারণত দিনের বেলা রাত্রে ছাদে মানুষ আসলেও রাতের বেলা ভয়ের সাথে কেউ আসতো না, কারণ রাতের বেলা আমি অনেক সময় ভয় দেখাতাম। অনেক বছর এই বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এখানে আমি প্রায় 16 বছর ধরে আছি। আমি মাঝে মধ্যে এখানে এসে থাকতাম। আমাদের যে কাবিলা ছিল সেখানে তো থাকতামই, কিন্তু আমার এখানে থাকতেও খুব ভালো লাগতো। চারিপাশটা খুব সুন্দর ছিল এবং একটা নিরিবিলি পরিবেশ থাকার কারণে আমি এখানে এসে থাকতাম। কিন্তু হঠাৎ করে যখন এই বিল্ডিংটা ভাড়া হলো, তখনই আমার কেমন যেন বিরক্ত লাগতে শুরু করতো সব কিছু। কিন্তু ওরা তো ওদের বিল্ডিংয়ে থাকবেই, আমি এখানে একটা কম্প্রোমাইজ করলাম। কিন্তু এই ছাদে যে উঠতো তাকে আমি কখনোই মাফ করতাম না, আমি তাকে ভয় দেখাতাম নানানভাবে। কিন্তু তুমি যখন প্রথমবার এসেছিলে, আমি ভেবেছিলাম তোমাকে আমি ভয় দেখাবো এবং এখান থেকে তাড়িয়ে দিব এবং তোমার ক্ষতি করার চেষ্টা করব। কিন্তু যখন প্রথমবার তোমাকে দেখলাম, আমি ওই তখন বিড়ালের রূপে এখানে ছিলাম। আমি তোমার সামনে দিয়ে গিয়েছিলাম, তুমি হয়তো দেখোনি। আমি বললাম কি যে হ্যাঁ, আমি যখন প্রথমেই ঘরে প্রবেশ করেছিলাম তখন একটা বিড়াল দেখতে পেয়েছিলাম, সেই বিড়ালটা তুমি ছিলে। ভয়ে আমার গা শিউরে উঠল। তারপর সেই ছেলেটা আবার বলে উঠল, হ্যাঁ সেটা আমি ছিলাম। তারপর আমি ভেবেছিলাম যে তোমার সঙ্গে আমি কথা বলবো না কখনো, কারণ তোমাকে দূর থেকেই দেখবো, তুমি কি ভাবো না না ভাবো। আমি প্রথম দেখায় তোমাকে পছন্দ করে ফেলেছিলাম এবং সবসময় তোমার সঙ্গে থাকতাম, তোমার আশেপাশে ঘোরাফেরা করতাম। প্রথম যেদিন দেখলাম তোমাকে ওই বখাটে ছেলেগুলো বিরক্ত করছে, সেদিন প্রথম তোমার সামনে আমি আসলাম এবং এসে তোমাকে সাহায্য করলাম। কিন্তু কেন যেন তুমি আমার পিছু ছাড়ছিলে না, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলে। আমি তো সবসময় তোমার সঙ্গে থাকতাম, যেদিন থেকে তুমি এখানে এসেছো সেদিন থেকে আমি তোমার সঙ্গে এখানে থাকতাম এবং তোমার সঙ্গে গল্প করতাম। হয়তো তুমি আমাকে দেখতে না, তোমাকে দূর থেকে দেখতাম, সব মিলেই আমি এরকমভাবেই তোমাকে দেখছিলাম। কিন্তু তুমি নিজেই আমার কাছাকাছি এসেছো এবং আমার সঙ্গে কথা বলেছো এবং তোমার জীবনের সঙ্গে আমাকে জড়িয়েছো। তবে আমি যে প্রথম দিন থেকে তোমাকে পছন্দ করতাম সেটা কিন্তু সত্য কথা এবং এখনও পাগলের মতো ভালোবাসি। আমি খানিকটা ভয় পেয়ে বললাম কি যে আপনারা যে জিন সেটা আমাকে আগে জানানি কেন? তখন রাসিফ বলল কি যে কেন, জিন বলে কি আমাদের ভালোবাসার অধিকার নেই? আর আমি কি আপনার কোনো ক্ষতি করেছি কখনো? তুমি বলো, তোমার কি কোনো ক্ষতি করেছি? তখন সেই বিড়ালগুলোর মধ্যে থেকে একটা বিড়াল, যেটা কিনা রাসিফের মা ছিল, সে বলল কি যে দেখো মা, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। রাসিফ আমাকে তোমার কথা বলেছে। শুরুতে তোমার শ্বশুরমশাই মানে উনি কিছু কিন্তু মানতে চায়নি, যদিও তুমি মানবে কিনা জানি না, তবুও তোমাকে শ্বশুর বলে ফেললাম। যদিও উনি প্রথমে মানতে চায়নি, কারণ হচ্ছে একটা জিনের ছেলে হয়ে মানুষের সন্তানকে বিয়ে করা আসলেই রহস্যজনক, তাই না? এবং এটা আমাদের সমাজও মানবে না। কিন্তু ও খুব জিদ ধরেছে, প্রায় গত 1 বছর ধরে আমাদেরকে বলছে এখানে আসার জন্য, এখানে আসার জন্য এবং তোমাকে রাজি করানোর জন্য। এবং ও কখনোই বলতে সাহস পায়নি যে ও একটা জিনের সন্তান। শুধুমাত্র আমাকে এখানে ডেকে এনেছে এই কারণেই। আমার তোমাকে আসলে খুবই পছন্দ হয়েছে, আমি ওর বাবাকেও রাজি করিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের ওই জিনের কাবিলায় তোমাকে নেওয়া যাবে না কখনোই। আমাদেরকে হয়তো এখানে এসে থাকতে হবে, আর না হয়তো অন্য কোথাও গিয়ে থাকতে হবে। আমি তখন বললাম সেটা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক আসলে আমাদের ধর্ম মোতাবেক কি? তখন তিনি বললেন কি যে দেখো, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও কিন্তু সেই আল্লাহ সৃষ্টি করেছেন, সেহেতু একই সৃষ্টিকর্তার দুটো জীব কেন বিবাহ করতে পারবে না? তুমি যদি রাজি থাকো তাহলে আজকেই আমি তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই এবং তারপর তোমরা যেখানে ইচ্ছে সেখানে থেকেও, সমস্যা নেই, তোমাদের উপর কোনো জোর নেই, তুমি যা বলবে তাই করব। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি বললাম কি যে আমি আসলে কিছু বুঝতে পারছি না, আপনারা দয়া করে এখন এখান থেকে আসুন, আমি সমস্ত কিছু পরে জানিয়ে দেবো, ঠিক আছে? সেই মহিলা মানে হচ্ছে মেয়ে জিনটা বলল কি যে আচ্ছা ঠিক আছে মা, তোমার উপর সমস্ত কিছু ছেড়ে দিলাম। আগামীকালকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, আর আজকে এমন একটা ঘটনা ঘটে গেল। আমি রাসিফকে বললাম, রাসিফ আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, ভাবতে দাও, আমি আসলে কিছু বুঝতে পারছি না যে কী করব। তারপর আমি পরের দিন ওইখান থেকে চলে গেলাম ব্যাগ নিয়ে। ওই দিনকে সন্ধ্যায় আর কি, পরের দিন তো না, ওই দিনকে সন্ধ্যায় ব্যাগ নিয়ে বাড়িতে চলে গেলাম। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, একটা দোটানার মধ্যে পড়ে গেলাম। তারপর আমি বাবাকে বললাম, আচ্ছা বাবা, আমি যদি নিজের ইচ্ছা মতো বিয়ে করি তাহলে কি তোমরা কোনো কিছু বলবে, কোনো খারাপ কিছু বলবে, বা তোমরা কি রাগ করবে? তখন বাবা বললো কি যে না, আমি তো সেদিনই তোকে নিজের ইচ্ছা মতো ছেড়ে দিয়েছি, যেদিন আমি তোকে বাড়ি থেকে পড়ার জন্য পাঠিয়েছি। তবে তোর মতো মেয়ে থাকাটা আসলেই ভাগ্যের ব্যাপার। তারপর আমি বললাম কি যে আব্বা, এরকম ঘটনা, আমি এই কয়েক বছর একটা জিনের সঙ্গে ছিলাম এবং সে আমাকে ভালোবাসে। জিনের বাবা মাও আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং সে আমাকে বিয়ে করতে চায়। আমার আব্বা শুনে সঙ্গে সঙ্গেই রেগে যায় এবং বলে কি যে এরা ভালো হয় না, এরা খুবই খারাপ হয়। আমি আব্বাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে এই যে টাকা হারিয়ে যাওয়া,
আমাদের বিপদ আপদ, যে এত পরিমাণ টাকা, আমার আজকের এত সফলতা, এসব কিছু কিন্তু ওর জন্য, জানো তুমি। আর আমি যে একটা চাকরি পেয়েছি সেটা তোমাকে জানাইনি, এই চাকরির পাওয়ার ক্রেডিটও কিন্তু ওর জন্য, তুমি জানো সেটা। সব কিছুই ওর জন্য। ও আমাকে প্রচুর পরিমাণ হেল্প করে, আর ও আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, নাহলে তোর আব্বা আমাকে ডেকে আনতো না, তাই না? আমার আব্বা বললো কি যে, তাও ঠিক, কিন্তু আসলে ভাবনার বিষয়, আর এরকমটা কি আমাদের সমাজ মেনে নিবে? তখন আমি বললাম, আব্বা আমি ওকে খুবই পছন্দ করি, আর ও এখানে অনেকবারই এসেছে, তুমি হয়তো দেখেওছো ওকে, কিন্তু তো চেনোনি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি তোকে পছন্দ করি, তাই না? সমাজ মানবে কি মানবে না সেটা পরের কথা। আব্বা বললো কি যে, তুই যেটা ভালো বুঝিস সেটা কর। আমি বেশ কিছুদিন এরকমভাবে কাটিয়ে ফেললাম চিন্তা ভাবনা করে, আর রাসিপও ভয় আমার কাছে আসতো না, এই জিনিসগুলোই ভালো লাগতো। আর সব থেকে বড় কথা হচ্ছে, যে ছেলে আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমি তাকে বলেছি যে আমার সঙ্গে দেখা করো না, আমি যখন ডাকবো তখন এসো, তার জন্য অপেক্ষা করে, এবং আমি যা বলি তাই শুনে। সেই ছেলেকে বিয়ে না করে কোথায় যাব? তারপর আমি রাজি হয়ে গেলাম। ওই দিন রাত্রেবেলা আমাদের বাড়িতেই রাসিপের বাবা আমার উপস্থিতিতে আমার এবং ওর ধুমধাম করে বিয়ে হলো, এবং সেদিনের পর থেকে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমাদের পরিবেশটা একদমই বদলে যায়। শুরু থেকেই তো রাসিপ আমাকে সবসময় সাহায্য করত। আমার আব্বা যে গরিব ছিলেন, তিনি এখন মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। আমার আব্বা সবসময় বলে যে আমার মেয়ে একজন ভালো এবং খুবই সৎ মানুষ, এবং আমার যে জামাই আছে রাসিফের কোনো সাহায্য অবশ্য আমরা নেই না। রাসিফ চাইলে টাকা পয়সা যে কোনো কিছু দিতে পারে, কিন্তু একমাত্র আমি আমার পড়ালেখার জেরে এবং রাসিফের এরকম সাপোর্টের কারণে হয়তো আজকে এত দূর পর্যন্ত আসতে পেরেছি। পড়াশোনা শেষ করে আমি একটা ভালো চাকরি পেয়েছিলাম, সেই চাকরি দিয়ে আমি আমার ঘর সংসার খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি, এবং রাসিফের সঙ্গে আমার সংসার খুব ভালো কাটছে। আমি এই ঘটনা আজ পর্যন্ত কাউকে বলিনি, আমার পরিবারের বাইরে কেউই জানে না। আমি আমার পরিচয় গোপন রেখেই কিন্তু সমস্ত কিছু বলেছি। দয়া করে কেউ আমার পরিচয় জানতে চাবেন না, কারণ এটা আমার জীবনের বাস্তব ঘটনা, এবং আমি এইসব বিষয় কারোর সঙ্গে শেয়ার করতে চাই না, শুধুমাত্র গল্প। অনেক দিন পরে এই চ্যানেলে একটা ভিডিও দেখে আমার মনে হলো যে আমার জীবনের ঘটনাটাও মানুষকে জানানো উচিত, তবে সেটা পরিচয় গোপন রাখা। আর ভালো জিনও হয় এই পৃথিবীতে। আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে জিনেরা খারাপ হয় এবং নানানভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু রাসিফের মতো জিন খুবই কম হয়। জিনেরা খারাপ হয় সেটা ঠিক আছে, কিন্তু রাসিফ আসলেই কোটিতে হয়তো একটা, এবং সেই ছেলেটা এত বেশি ভালো যে আমি যা বলি তাই শোনে, এবং সবসময় বিপদে আপদে আমার সঙ্গে থাকে। এরকম একজন মানুষ বা জিনকে স্বামী হিসেবে বা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। এবং রাসিফের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমার জীবনে এমন কোনো দুঃখের দিন আসেনি, আমার চোখে এক ফোঁটা কান্নাও আসেনি, এখন পর্যন্ত চোখের জলও আসতে দেয়নি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানা পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।